নমস্কার। আমাদের আজকের গল্প সৈকত শোভন পালের লেখা রাতের হস্টেল। অনেক ঝুটঝামেলার পর আমার কপালে শেষ অবধি একটা থাকার জায়গা বরাদ্দ হলো। সাহেব কুঠি হস্টেল। অবশ্য নেটিভ কুঠি বা নিগ্রো কুঠি হলেও আপত্তি করতাম না। শহরতলি থেকে এসে বহু কাঠখড় পুড়িয়ে এ কলেজে ভিড়েছি। এখন যে কোনো এক চিলতে মাথা গোজার ঠাঁই পেলেই পড়তে যাই। অতএব একটুও টালবাহানা না বাড়িয়ে বাক্স প্যাটরা বগল দাবা করে সাহেব কুঠিতে হাজির হয়ে গেলাম। প্রথম দর্শনে জায়গাটার প্রতি ভক্তিভাব উপচে পড়েছে এমন কথা বলবো না, উল্টে থমথমে পরিবেশটা দেখে আনকোড়া মানুষের ভড়কে যাওয়াই স্বাভাবিক। তবে আমি পোড় খাওয়া ছেলে, এসব খুচরো গড়মিলকে বেশি পাত্তা দিই না। নামেই হস্টেল, কারণ আমি সমেত বোর্ডার মোট 10 জন। তার মধ্যে 2টি অবতার এখন দেশের বাড়ির বায়ু সেবনে ব্যস্ত। ফলে গোনাগুনতি 8টি মূর্তিমানের সুখের রাজত্ব এখানকার মস্ত হল ঘরে। সাহেব কুঠি নামের সঙ্গে জায়গাটার মানানসই সাজগোজ। একসময় নাকি খোদ বিলিতি বাবুদের হাক ডাকে গম গম করত এ চত্বর। সে অবশ্য বহুকাল আগের কথা। তারপর দেশ স্বাধীন হতেই কুঠিটা কিভাবে যেন চলে এলো কলেজ কর্তৃপক্ষের আওতায়। তারা ভাঙা ফুটো ঘরদোরের মেরামতি করে দেওয়ালে হস্টেলের তকমা এঁটে দিয়েছেন। সেই থেকেই ট্র্যাডিশনটা চলছে। কিন্তু বনেদি বংশের উপাধির মতো সে আমলের গাল ভরানো সাহেব কুঠি নামটা এখনো বদলায়নি। ছেলেপুলে যে কয়জন এখানে জুটেছি তারা সকলেই অল্প বিস্তর নয়া আমদানি। ফলে র্যাগিং গোছের ব্যাপারগুলো অহিংস পর্যায়েই রয়ে গেছে। দিন কয়েক কাটতে না কাটতেই দেখলাম আমরা পরস্পরের বেশ ভালো বন্ধু হয়ে গেছি। দিব্যি হই হই করে দিন যাপন শুরু হলো। সকাল থেকেই সাজ সাজ রব। সারা দিন চুটিয়ে কলেজ পর্ব, ক্লাস খতম করে হস্টেলে ফিরে নিজের নিজের লেখাপড়া, অথবা লোভনীয় চপ মুড়ির আড্ডায় ঘড়ির কাঁটাকে কাঁচকলা দেখানো। সব মিলিয়ে মন্দ নয়। সে দিনটা ছিল বুধবার। বোলপুরের নতুন সিনেমা হলে হাউসফুল চলছে ধুন্ধুমার ছবি মিশনে কাশ্মীর। ঋত্বিক রোশনের টকবগে অভিনয় দেখতে ছেলে বুড়ো সকলেই উদ্ব্যস্ত। আমরাই বা বাদ যাই কেন? কলেজ ক্যান্টিনে বিতর্কের ঝড়ে কাহাতোকার হাবাগোবা হয়ে থাকা যায়। হস্টেলের সকলে গো ধরল, আজ সন্ধ্যের শোতে প্রেস্টিজ রক্ষা করতেই হবে। 2 ক্লাসের বড় হস্টেল সুপার বিপুল দাকে সহজেই ম্যানেজ করা গেল। মিশনে কাশ্মীর দেখার লোভে তারও জিভে জল সরসর। আগাম টিকিট কেটে আনলো সে নিজেই। কিন্তু মারে হরিত রাখে কে? বিমক্কা আটকে গেলাম আমি। বিকেলের মুখে সেই যে মাথায় যন্ত্রণা শুরু হলো, কোনো মতেই আর থামে না। আনাড়ি হাতের 3-4 রকমের ডিফেন্স ব্যবস্থা ফেল মেরে গেল। 7 বন্ধুর মুখ শুকনো। শেষে সমাধানটা আমিই দিলাম। নিজের পাংচার শরীর নিয়ে অন্যের আনন্দ গুবলেট করাটা বড় বিশ্রী। ওদের এক ঝুড়ি অনিচ্ছা সত্ত্বেও ঠেলা মেরে সিনেমায় পাঠালাম। অবশ্য তার আগে আশ্বাস দিতে হলো, আগামীকাল দুপুরে অখাদ্য পিরিয়ডগুলো সটকে আজকের লোকসানটা আমি ঠিকই পুষিয়ে নেব। ভরা শ্রাবণ মাস। বন্ধুদের সাইকেলগুলো চোখের বাইরে চলে যেতেই দেখলাম আকাশে ঘোলাটে আধার ছড়ানো। অকালপক্ষ জ্যোতিষীর মতো খানাখন্দের ব্যাঙগুলো ডাকাডাকি শুরু করেছে। তাদের সঙ্গে পাল্লা দিতেই বুঝি ঝুপঝুপিয়ে সন্ধে ঘনিয়ে এলো সাহেব কুঠিতে। মাথার অস্বস্তিটা যেন একটু কমের দিকে। শুয়ে বসে থাকতেও বিরক্ত লাগে এরকম সময়। শহর থেকে অনেকটা দূরে পাণ্ডব বর্জিত এলাকায় এই বাড়ি। চৌহদ্দিতে একটি বাড়তি মানুষ অব্দি নেই যার সঙ্গে দুদণ্ড সময় কাটানো যায়। অগত্যা বারান্দাতে লোহার গেটে তালা আটকে দিয়ে নিঝুম হল ঘরে এলাম। ওদিকে বাইরে শুরু হয়েছে পিচপিটানো বৃষ্টি। এ জলের গতিক ভালো নয়। মধ্যম তালে এর বাজনা হয়তো সারা রাতই চলবে। উত্তর দিকের জানলাটা হাঁ করে খোলা। জলের ছাঁট তো আসছে না, তাই পাল্লা আর বন্ধ করিনি। পলকা বৃষ্টির চাদর ভেদ করে বাইরের কালো অঞ্চল দৃষ্টিগোচর নয়, তবু মনে হচ্ছে আধারটা যেন আজ বেশি গাঢ়। আপন মনেই হাত পা কেমন ছমছম করে উঠল। ঠিক তখনই তাকিয়ে দেখলাম জানলার ওপাশে, আমার মাত্র 10-12 হাত দূরে একটা মাথা। হ্যাঁ, কালো কুচকুচে প্রকাণ্ড একটা মাথা উঠে আসছে জানলার গড়াদের ওপারে দেওয়ালের নিচ থেকে।
নাক মুখ দেখা যায় না, শুধু দুটো সবুজ চোখ ড্যাব ড্যাব করে আমাকে দেখছে। মাথাটা অবিকল আগুনে পোড়া হাড়ির মতো বেঢপ। আমার গায়ে যেন একটা ভয়ের কেউটে সাপের দাঁত কেউ বসিয়ে দিল। চেঁচাতে গিয়ে দেখি কণ্ঠস্বরের মাথা খেয়েছি, গলা দিয়ে সামান্য শব্দও বেরোচ্ছে না। এখন আমি বেমালুম একা। যদিও বাইরের মূর্তিটাকে হিসেব ধরলে একা বলা যায় না, কিন্তু ওকে কি চায় আমার কাছে? নিথর দৃষ্টিতে এমন করে চেয়ে আছে যেন নাগালের মধ্যে পেলেই গিলে খাবে। ভাগ্যিস জানলায় নেট আটকানো, কিন্তু তাতে কি ওকে রোখা যাবে? এক গাদা প্রশ্ন এসে তালগোল তাকাচ্ছিল মাথার ভিতর। এর মাঝে বৃষ্টির জোর বেড়েছে। বড় বড় জলের ফোঁটা নিয়ে অন্ধকারটা গলে গলে পড়ছে, তার সঙ্গে হাওয়ার শো শো আওয়াজ। হঠাৎ তাকিয়ে দেখি জানলায় সে নেই। ঘাম দিয়ে জ্বর ছাড়ল বুঝি আমার, তবু শরীরে ঠকঠকানো কাঁপুনিটা কিছুতেই কমে না। কোনো মতে টেবিল থেকে জগটা তুলে গোগ্রাসে জল গিললাম কিছুটা, কিন্তু তারপরেই বুকে একটা জমাট ভয় থাবা গেড়ে বসলো। এটুকু বুঝতে পেরেছি ওই মাথাটার যাই হোক কোনো মানুষের নয়। তবে কি নিঝুম বাদলা রাতে আমাকে একলা পেয়ে কোনো অশরীরী পিশাচ বেরিয়ে এসেছে? ওরে বাবারে, গলা ফাটালেও তো কোনো লাভ হবে না। রাত বিরেতে কে আসবে আমাকে বাঁচাতে? দুর্যোগ এবার বেড়ে চলেছে। আকাশে গুমগুমে মেঘের ডাক। শেলফের ওপর রাখা ছোট্ট টেবিল ঘড়িটার দিকে তাকালাম। সবে 7টা বাজে। ওরা সিনেমা পর্ব চুকিয়ে বুকিয়ে ফিরে আসতে এখনো পাক্কা 1.5 ঘন্টা। এই ভয়াবহ সাহেব কুঠিতে এতক্ষণ আমি একলা টিকে কি করে থাকবো? নাকি তার আগেই? আবল তাবল ভাবনাতে মনটা একটু অসতর্ক হয়েছিল। হঠাৎ শুনি বাইরের লোহার গেটে খড়খড় করে ধাতবনি না, যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে লোহার শীতগুলোর গায়ে। সেই সঙ্গে একটা আবছা গোঙানির শব্দ। 1 সেকেন্ডের মধ্যেই ফিকে হয়ে যাওয়া আতঙ্ক আবার দ্বিগুণ বেগে খামছে ধরল আমার বুক। বুঝতে পারছি সে ফিরে এসেছে। কোনো মতে একবার বড় গেটটা পেরিয়ে এলেই আমার ঘরের দরজা, সেটা হাট করে খোলা। বিপদের থাবার ওপরে দাঁড়িয়েও চট করে মনে হলো আমার প্রথম কাজ ওই দরজাটাকে আটকানো। দাঁতে দাঁত চেপে গিয়ে চললাম পাল্লা দুটোর দিকে। দরজার ওপারে বারান্দায় লোহার গেট, তার বাইরে আলো ছায়ার ভিতর 2 ধাপ বাঁধানো সিঁড়ি। শটান নেমে গেছে বাগানে। সেই সিঁড়ি বেয়ে কি একটা বিকট জিনিস উঠে আসছে বারান্দার দিকে। ঘরের জোরালো বাল্ব থেকে যেটুকু আলো বাইরে ঠিকরে পড়েছে তার আভায় আচ্ছা ঠাহর করলাম চেহারাটা। মিলেমিশে আলকাত্রার মতো রং। বৃষ্টির জলে ভিজে বড় বড় লোম লেপ্টে রয়েছে সর্বাঙ্গে। অনেকটা মানুষের মতোই আকৃতি, কিন্তু হামাগুড়ি মেরে চলার জন্য তার গতিবিধি আরো ভয়াবহ। বিপদ আর সাপদের বেয়ারা মিশ্রণ। শুধু চিনতে পারলাম তার নিথর সবুজ চোখ জোড়াকে, সেই সঙ্গে ঘাড় দুলিয়ে তার বিকট গোঙানি। তারপর কি হয়েছে আমার মনে নেই। কেমন ভাবে দরজা থেকে সরে বিছানায় উল্টে পড়েছি জানি না। কাঁধ ধরে ঝাঁকুনি আর ঠান্ডা জলের ঝাপটায় হুঁশ ফিরল। তাকিয়ে দেখি চোখের সামনে হস্টেলের 7টি চেনা মুখ। আমার ঘটনা ওরা পুরোপুরি মানতে চাইল না, তবে ভয়ানক একটা কিছু যে হয়েছে সে ব্যাপারটাও উড়িয়ে দেবার নয়। আশঙ্কাটা জোরালো আকার নিল পরের দিন সকালে। সাহেব কুঠির চারপাশে বৃষ্টি ভেজা নরম মাটির ওপরে পাওয়া গেল কিছু অদ্ভুত চিহ্ন। কোন এক অজানা দুপে জীবের থাবার ছাপ। বাড়ির ত্রিসীমানায় সে টহল মেরেছে, কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। আধারের পিশাচ আলোর গণ্ডি পেরোতে ভয় পায়। হয়তো সেই কারণেই বেঁচে গেলাম আমি। আর তাই আজ অনেক দিন পর কাহিনীটা লেখার পরেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।